মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সেদিন রাতে হোটেলে ফিরে প্রয়াস সমরবাবুর রুমে গিয়ে রিনচেনের সঙ্গে যা কথা হয়েছে সেটা সমরবাবুকে জানালো। সমরবাবু বললেন, একটু আগে অজিতবাবু ফোন করেছিলেন, ওনাকে আমি এখনো জানাইনি যে আমি কাজ চালিয়ে যাচ্ছি। বেশ, এখন আর জানানোর তবে কোনো প্রয়োজন নেই, বলে প্রয়াস। তার পরের দিন রাবাংলার বুদ্ধ পার্কের মোনাস্ট্রিতে ঘুরতে গেল ওরা। এই জায়গাটা অন্যরকম, চারিদিকটাই খুব রঙিন। একটা দেওয়াল জুড়ে বড় বড় পেতলের থালায় নানা রঙের বুদ্ধর ছবি আঁকা। মোনাস্ট্রিটার উপরে একটা বিরাট বড় বুদ্ধ মূর্তি। সেদিন আরো কয়েকটা মোনাস্ট্রি দেখলো ওরা, যেমন ডলিং গুম্ফা, সমুদ্রপাশে হিল ইত্যাদি। এরপর একটা আশ্চর্য জিনিস দেখলো, রালং হট স্প্রিং। এখানে ঠান্ডা ঝর্ণার জলের পাশেই মাটির তলা থেকে গরম জল উঠে আসে। এই গোটা সময়টা জুড়েই উইলসন নানা রকম ভাবে ভাব জমানোর চেষ্টা করছিল মৌবনির সাথে, কিন্তু উইলসনের এই গায়ে পড়া ব্যাপারটা একেবারেই পছন্দ হচ্ছে না ওর। একে তো প্রথমেই খুব গায়ে পড়ে আলাপ করেছে, তার উপর বড্ড বাজে কথা বলে লোকটা। একবার বললো সে নাকি অ্যালপসে স্নো লেপার্ড দেখেছে, অথচ স্নো লেপার্ড ইউরোপে পাওয়াই যায় না। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে লোকটা বিভিন্ন পত্রপত্রিকায় আর সাইটে নিজের তোলা ছবি বিক্রি করে, ইন্টারনেটে তার একটাও ছবি নেই কেন? অনেক লোকটাকে বরং অনেক বেশি ভালো লেগেছে মৌবনির। ঘুরতে ঘুরতে বলছিল, ভারতীয় সভ্যতাটাকে চিরকালই মিস্টিক, স্পিরিচুয়াল বলে দাগিয়ে দিয়েছে ইউরোপীয়রা। ইতিহাস লেখা নেই বলে একটা গোটা সমাজকে ইতিহাস পড়ানোর নামে ভুল বুঝিয়েছে। অনেকের সাথে সময় কাটাতেই ভালো লাগছিল মৌবনির। ওর সবকিছুকেই দেখার একটা আলাদা চোখ আছে। মৌবনি আর অনিক যে একসাথে ঘুরছে সেটা খেয়াল করেছিল উইলসন। এটা দেখে ওর বেশ রাগ হচ্ছিল, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছিল না। বিকেলের দিকে রুমে ফিরল সবাই। ফেরার কিছুক্ষণ পরেই অনিক বলল, আমার মাথায় ভাবনা চিন্তা আসছে না, রাইটার্স ব্লক মনে হয়, আমি একটু হাঁটতে যাই। উইলসনের মনে পড়ে লাচেনা থাকতেও অনেক মাঝে মধ্যেই এরকম বেরিয়ে পড়তো। অচেনা জায়গায় কোথায় ঘোরাফেরা করতো কে জানে। আবার আজকে রাবাংলায় এসেও একই অবস্থা। অনেক বেরিয়ে যাওয়ার পরেই উইলসনের মনে হলো অনেককে ফলো করা উচিত। অনেক বেশ খানিকটা রাস্তা হেঁটে এসে একটা জায়গায় দাঁড়ালো। উইলসন বুঝলো রিয়া আর কৌশিক এই হোটেলটাতেই আছে। চমকে উঠল উইলসন। একটু পরেই হোটেল থেকে বেরিয়ে এলো রিয়া। এদিক ওদিক তাকিয়ে রাস্তা পেরিয়ে অনেকের সামনে এসে দাঁড়ালো। নিচু গলায় কিছু কথা হলো ওদের মধ্যে। রিয়া কয়েকবার ওদের ঘরের দিকে ইশারা করলো, তারপর দুজনেই হাঁটতে থাকলো হোটেলের উল্টো দিকের রাস্তায়। উইলসনও চুপি চুপি পিছু নিল ওদের। কিছু দূর গিয়ে একটা অন্ধকার জায়গা দেখে থামলো ওরা। উইলসন এমন একটা জায়গা বেছে নিয়ে দাঁড়ালো যাতে লুকিয়ে থেকেও ওদের কথা স্পষ্ট করে শোনা যায়। রিয়া বলল, এখানে কেন এসেছো তুমি? কৌশিক এখনো ঘুমোচ্ছে, ও যদি উঠে পড়ে তাহলে খুব খারাপ হবে। অনেক বলে, কেন এসেছি তুমি জানো না? না, এখন আর তোমার কিছু বোঝার নেই। তুমি বোঝার চেষ্টা করো অনেক, আমাদের মধ্যে যা কিছু ছিল। রিয়াকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে অনেক বেশ জোরে বলে, ছিল মানে? এখন নেই বলতে চাইছো? রিয়া বলে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো বটেই, কিন্তু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। এখানে আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি, ওকে আমি এইভাবে কষ্ট দিতে পারবো না। এখন তোমার এই কথাগুলো মনে পড়ছে তাই না? হঠাৎ এত মায়া হচ্ছে কেন ওর উপর? বলে অনেক। কারণ ও একটা মানুষ, আমাকে সব সময় বিশ্বাস করেছে, কোনো কিছুতে বাধা দেয়নি, বলে রিয়া। আমি খুব কনফিউজড রিয়া, কিছুই বুঝতে পারছি না। এই সুন্দর জীবনটা তো আমাদেরও হতে পারতো বলো, বলে অনিক। সবাই তো সব পায় না বলো, বলে রিয়া। অনেক রেগে যায়, বলে, তুমি তো সবটাই পাচ্ছি না তো আমি। রিয়া অনিকের হাতে হাত রাখে, সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে দেয়। তুমি কি আমায় ভালোবাসো রিয়া? জিজ্ঞেস করে অনিক। আমি ভালোবাসি তোমায়, কিন্তু তুমি তো সবটাই জানতে, তাহলে এরকম করছো কেন? বলে রিয়া।
গোপনে প্রেম করার একটা মজা আছে, কিন্তু সেটা কয়েকদিনই ভালো লাগে। আমি তোমার সাথে আমার জীবনের সবটা সময় কাটাতে চাই, সকাল, দুপুর, বিকেল, সন্ধে। তুমি ওই সম্পর্কটা থেকে বেরিয়ে এসো, আমি চাই তোমায় বিয়ে করতে, বলে অনিক। রিয়া বলে, এখন সেটা সময় নয়, তোমাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা অসহ্য, বলে অনিক। আচ্ছা, অন্তত কলকাতায় ফেরা অবধি সময় দাও, এখন আমি যাই, অনেকটা সময় কেটে গেল, এতটা রিস্ক নিতে পারছি না, বলে পিছনে ফেরে রিয়া। দাঁড়াও, বলে অনিক, কাল সকালে একবার দেখা করো আমার সাথে, একদম ভোরবেলা 5:30 নাগাদ, ভোরের আলোয় খুব খুব সুন্দর লাগে তোমায়। আচ্ছা, দেখি আসতে পারি নাকি, দেরি হচ্ছে, এখন যাই, বলে রিয়া হাঁটতে শুরু করে। অনিক এবার গলা চড়িয়ে বলে, আমি কিন্তু এখানেই অপেক্ষা করব, তোমায় আসতেই হবে। এইবার অনিকও হাঁটা দেয় হোটেলের পথে। উইলসনের মনে হয় এই কথাটা এক্ষুনি মৌবনীকে জানানো উচিত। ও হোটেলে ফিরে নক করে মৌবনীর রুমে। এত রাতে ওকে দেখে প্রচন্ড বিরক্ত হয় মৌবনী। এখন কি চান আপনি, বলে ও। কালকে ভোরবেলায় ওই ধরো 5:30 নাগাদ একটু বেরোবে, তুমি একা নয়, প্রয়াস আর শ্রেয়সীকেও সঙ্গে নিও। এমন কিছু দেখাবো যাতে তোমরা যে মুখোশচোরকে খোঁজার চেষ্টা করছো সেটা সহজ হয়ে যাবে, বলে উইলসন। কি সেটা, জিজ্ঞেস করে মৌবনী। সেটা বলা যাবে না, গেলেই বুঝতে পারবে, জবাব দেয় উইলসন। ও চলে যাওয়ার পর মৌবনী প্রয়াসকে জিজ্ঞেস করে, কাল কি যাবি? প্রয়াস বলে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, আমার মনে হয় যাওয়া উচিত। পরের দিন অন্ধকার থাকতে থাকতেই উইলসনের সাথে ওরা সবাই মিলে বেরোলো। আগের দিনের সেই জায়গাটাতেই নিয়ে এলো ওদেরকে। এখানে কি আছে, জিজ্ঞেস করে মৌবনী। তাঁরাও দেখতে পাবে, অপেক্ষা করতে হবে, বলে উইলসন। অনেকক্ষণ সেইভাবে দাঁড়িয়ে থাকার পর কোনো ঘটনা ঘটে না। বিরক্ত হয়ে ওঠে তিনজনে। সূর্য উঠে যাওয়ার পর প্রয়াস বলল, এখানে তো কিছুই হবে বলে মনে হচ্ছে না, একটা বেশ সুন্দর সানরাইজ দেখলাম, এই যা, এবার ফেরা যাক। কি হওয়ার কথা ছিল এখানে, জিজ্ঞেস করে শ্রেয়সী। হলো না যখন তখন ফেরাই যাক, বলে উইলসন। এইরকম মজা করার কারণটা কি? হ্যাঁ, সুন্দর ঘুমটা মাটি হয়ে গেল, বলে মৌবনী। ওরা বাড়ি ফিরে এসে দেখলো সমরবাবু উঠে পড়েছেন। তিনি প্রয়াসকে বললেন, অজিতবাবু ফোন করেছিলেন, আমরা তো আজকেই ফিরছি, কাল ওনার জন্মদিন, একটা পার্টি দেবেন ঠিক করেছেন, আমরা সবাই ইনভাইটেড। বাবা, তাহলে তো খুব সুন্দর, বলে প্রয়াস। উইলসন বাড়ি ফিরে এসে দেখে অনিক ঘরে নেই, কিন্তু যেখানে দেখা করার কথা ছিল সেখানেও তো যায়নি। গেল কোথায় লোকটা? একটু পরেই অবশ্য ফিরে এলো অনিক, এসে বলল, কি সুন্দর সানরাইজ, মনটা ভালো হয়ে গেল। উইলসনের মনে হলো, তবে কি আরো গভীর কোনো ব্যাপার আছে যেটা ও এখনো জানে না? রিয়ার সাথে অনিকের আলাপ কলকাতাতেই। একদিন হঠাৎ কথা নেই বার্তা নেই রিয়ার অফিসে এসে হাজির অনিক, সঙ্গে নিজের লেখা কবিতার পাণ্ডুলিপি। তার কবিতা নাকি রেভলিউশন ঘটিয়ে দেবে, পাবলিশিং হাউসকে ছাপতেই হবে তার কবিতা। সেদিন রিয়ার ওপরেই দায়িত্ব পড়েছিল অনিককে ডিল করার। একে কাজের চাপ, তার উপরে এই উটকো ঝামেলা খুবই বিরক্ত করছিল ওকে। তার মধ্যে ওর ডেস্কে এসে নাটকীয় ভঙ্গিতে নিজের কবিতা পড়তে শুরু করে অনিক। অনেক বুঝিয়ে তাকে তখন চুপ করানো গেলেও অনিক ছাড়বার লোক নয়। রিয়াকে একদিন তার কবিতা শুনতেই হবে। পরে একদিন আসতে বলে ব্যাপারটা সেই সময় সামলায় রিয়া। বেশিরভাগ কবিতারই মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না, কিন্তু কয়েকটা কবিতা তখনই মনে ধরেছিল রিয়া। ও জানতো এরকম অনামী লেখকের লেখা তার পাবলিশিং হাউস ছাপবে না। রিয়া কয়েকদিন পরে ব্যাপারটা ভুলে গেছিল। এরপর একদিন অফিসের সামনের দোকানে চা খেতে গিয়েছে, এমন সময়
এক গাল হাসি নিয়ে অনেক হাজির, সঙ্গে সেই পাণ্ডুলিপি। এখন কাজ আছে, আপনি পরে আসুন বলে কোনো মতে পালিয়েছিল রিয়া। একটু খারাপই লাগছিল লোকটার জন্য। সেদিন কাজ শেষ করে বেরোতে বেশ দেরি হয়ে গেল। রাত্রি তখন প্রায় 8টা। অফিস থেকে বেরিয়ে আবার দেখে চায়ের দোকানে হাসি মুখে বসে আছে অনেক। ওকে দেখে বলল, এই আপনার জন্যই বসেছিলাম। আপনি হয়তো আমায় পাগল ভাববেন, কিন্তু এই কবিতাগুলো তো আমার সন্তান। বলুন, কোন সন্তানের ভবিষ্যৎ নিয়ে তার বাবা মা ভাববেন না বলুন তো? এখন আর কিছুই বলার নেই। লোকটার কয়েকটা কথা খুব সুন্দর, তাই অনেক চেষ্টা করেও তার সাথে খারাপ ব্যবহার করতে পারল না রিয়া। চায়ের কাপ হাতে লোকটা বলল, ছোটবেলা থেকেই ভাবতাম লিখে দুনিয়াটা বদলে দেব, কিন্তু ওই খালি পেটে শিল্প হয় না। বাবা মারা গেছে, বাড়িতে অসুস্থ মা, একমাত্র ছেলে হয়ে কয়েকটা টাকার ব্যবস্থা না করলে চলে। কিন্তু আমার পেন নিয়মের বাইরে চলে, তাই চাকরি বাকরিও করতে পারিনি। মরার আগে কবিতাগুলো অন্তত কয়েকটা লোককে শুনিয়ে যেতে চাই। রিয়া বলে, সবই তো বুঝলাম, কিন্তু এত কঠিন ভাষায় লেখার দরকারটা কি? পাঠক কিছু বুঝতে না পারলে আর পড়বে কেন? আজকাল মানুষের মাথার গ্রে সেলগুলো ঘুমিয়ে পড়েছে জানেন। আমার কাজ সেখানে হাতুড়ি পেটা করা। প্রথমে মানুষটার শরীরের একটা একটা করে কণা জেগে উঠবে, তারপর গোটা মানুষটা, তারপর তার পাশের মানুষটা, তারপর গোটা সমাজ। একদিন পৃথিবীটাই কবিদের হবে বলে অনেক। এই কথাগুলো খুব সুন্দর লাগে রিয়ার। ও বলে, দেখুন, আপনাকে স্পষ্ট করেই বলে দিই, এখানে আপনার বই না ছাপবে না। তবে আপনি তো কবিতা শোনাতে চান, তাই না? আমি শুনবো আপনার কবিতা। আপনার যেদিন ইচ্ছে হবে চলে আসবেন, আমি কাজ সেরে বেরিয়ে আপনার কবিতা শুনবো বলে রিয়া। রিয়ার বেড়ে ওঠা একটা ভীষণ স্ট্রিক্ট ফ্যামিলিতে। বাড়ির সবাই পড়েছে সায়েন্স না হলে কমার্স। আর্টস পড়াকে তাই একটু নিচু চোখেই দেখে ওর বাড়ির লোক। ইংলিশ অনার্স শেষ করার পর কোনো চাকরি না পেয়ে বাড়ির চাপেই MBA করতে হয়। এখন এই চাকরিটা তবু ওর ভালো লাগে, কিন্তু কথা বলার লোকের অভাব মনে হয় মাঝে মাঝে। কৌশিক ভালো ছেলে, কিন্তু বেশিরভাগ সময় তাকে বাইরে থাকতে হয়। আর গান কবিতা নিয়ে বিশেষ ইন্টারেস্টও নেই কৌশিকের। তাই কোথাও একটা খুব ফাঁকা লাগে রিয়ার। অনিকের সঙ্গটা তাই মন্দ লাগছে না ওর। প্রায় প্রতিদিনই রিয়ার অফিসের বাইরে অপেক্ষা করে অনেক। ছেলেটার মনের জোর আছে। টাকার অভাবে এখন বাধ্য হয়েছে একটা নিউজ পোর্টালে কপি লেখার কাজ নিতে, কিন্তু তা সত্ত্বেও কবিতার চর্চাটা চালিয়ে যাচ্ছে। ওর সমস্যা হচ্ছে এখনকার সময়টার সাথে ও কানেক্ট করতে পারে না। কথায় কথায় র্যাবো, কিডস, বদলে আর এইসব টেনে আনে। রিয়া কিছুতেই ওকে বুঝিয়ে উঠতে পারে না এসবের সময় আর নেই। ওর বিশ্বাস একদিন না একদিন আবার সেই দিনকাল ফিরে আসবে, তখন সবাই বুঝবে ওর কবিতা। একসাথে চা খেতে খেতে ওরা কখনো চন্দ্রবিন্দু শোনে, কখনো আবার কোহেন। এমনিতে কঠিন কবিতা লিখলেও একদিন হঠাৎ প্রেমের কবিতা লিখে আনলো অনেক। সেটা শোনার পর রিয়া বলল, তুমি তো এইটাই ভালো করে লিখতে পারতে, সেসব না করে হঠাৎ এরকম উল্টোপাল্টা কবিতা লিখতে গেলে কেন? অনেক তার কোনো উত্তর দেয় না। কিছুদিন পরেই রিয়া বুঝতে পারে অনিকের সাথে সম্পর্কটা আর শুধু বন্ধুত্ব নেই। এখন প্রতিদিন অনিকের সাথে দেখা না হলে রিয়ার মনটা খারাপ হয়ে থাকে। যে কথাগুলো ও কৌশিককে বলতে পারে না, সেই কথাগুলো খুব সহজে অনেককে বলা যায়। মাঝে মাঝেই কলেজ স্ট্রিট গিয়ে কবিতার বই কিনে, তারপর সেটা নিয়ে আলোচনা করে অনেকের সাথে। নিজের ডায়েরিতে টুকটাক কবিতা লিখতেও শুরু করেছে রিয়া। প্রেম ব্যাপারটাকে দেখার একটা দিক খুঁজে পেয়েছে ও। প্রতিদিনের রুটিনের বাইরেও একটা জগৎ যে আছে সেটা রিয়া এতদিনে বুঝতে পেরেছে। একঘেয়ে কাজগুলো করতে করতে বোর হয়ে গেলে এখন একটা এসকেপ রুট খুঁজে পেয়েছে। কয়েকদিন পরে রিয়ার বস ওকে জানালো যে তার দিল্লি যাওয়ার প্রয়োজন, সেখানকার অফিসে কিছু কাজ আছে। সেদিন কাজ সেরে বেরিয়ে রিয়া কথাটা বলল অনেককে। কয়েকদিন দেখা হবে না শুনে মনটা খারাপ হয়ে গেল অনেকের। রিয়াও বুঝতে পারছিল যে এই কদিন অনেককে ছাড়া থাকতে খুবই কষ্ট হবে ওর। কয়েকটা অন্য কথার পর রিয়া বেশি কিছু না ভেবেই বলল, তুমিও চলো না আমার সাথে। কথাটা বলেই রিয়ার মনে হলো এটা বোধহয় বাড়াবাড়ি হয়ে গেল। অনেক হয়তো এটা চায় না,
অনেক কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কয়েকটা দিনের ছুটি ম্যানেজ করতে পারবো বলেই মনে হচ্ছে, বুঝলে? কবে যাবে বলো? খুশিতে মনটা নেচে উঠল রিয়ার। ও বুঝলো ওর মনে হওয়াগুলো মিথ্যে নয়। দিল্লির দিনগুলো রিয়ার জীবনে প্রচণ্ড স্পেশাল। একসাথে ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি কেটে গেল সময়টা। ফতেপুর সিকরি গিয়ে খুব জোর গলায় আবৃত্তি শুরু করলো অনেক। রিয়াকেও বারবার বলতে থাকলো যাতে ওর সাথে গলা মেলায়। রিয়া প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু ও একবার গলা ছেড়ে 2-3টে লাইন বলতেই সব ভয় কেটে গেল। ওর মনে হলো সেই অভিজ্ঞতা ওকে মানুষ হিসেবে অনেকটাই পাল্টে দিয়েছে। বাড়ি ফিরে এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে ভাবার চেষ্টা করলো রিয়া। এতদিনও মনে করতো এক্সপেকটেশন ছাড়া সম্পর্ক টিকে না। এখন ওর মনে হলো সব সম্পর্ক হয়তো চেনা ছন্দে পড়ে না। একটু ভয় যে হচ্ছিল না তা নয়, কিন্তু তার থেকে অনেক বেশি আনন্দ হচ্ছিল ওর। রিয়া ঠিক করলো আর বেশি ভাববে না এই সম্পর্কটা নিয়ে। ওদের মেলামেশা আগের মতোই চলতে থাকলো। কিছুদিন পর কৌশিক জানালো ও থাইল্যান্ড থেকে বেশ কয়েকদিনের ছুটি নিয়ে ফিরছে, তারপর একসাথে বেড়াতে যাবে। এই কথাটা শুনে অনেককে জানাতে ও কেমন যেন পাগলের মতন ব্যবহার করতে শুরু করলো। বারবার বলতে থাকলো রিয়া চলে গেলে ও ভীষণ একা হয়ে যাবে কলকাতায়। কি করবে বুঝতে পারছিল না রিয়া। হঠাৎই প্রচণ্ড দুশ্চিন্তা হতে থাকে ওর। কৌশিক কলকাতায় এসে সিকিমের একটা ট্যুরও প্ল্যান করে ফেলল। সবটা শুনে অনেক বলল, বেশ, আমিও যাবো সিকিম। তারপর সত্যি সত্যি সিকিম চলে এলো অনেক। একদিন দুপুরে রিয়াদের বাড়ির বাইরে এসে ফোন করে বাইরে ডাকলো ওকে। রিয়া যতবার বলছে যে ও বেরোতে পারবে না, অনেক ততবার নাছোড়। অনেকের জোড়াজুড়িতে অবশেষে রিয়ারা ঠিক যেই বাড়িতে আছে তার পেছন দিকটায় অনেকের সঙ্গে দেখা করলো রিয়া। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।